রাজধানী সহ সারা দেশে গরমে চামড়ায় পচন ধরায় লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। লবণ সংকটে আড়তদাররা। এখন মালগুলো নষ্ট হবে, এখন লবণ দরকার পড়বেই, এই কারণে এই লবণ ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দিচ্ছে। লবণ ছিল 600 টাকা 700 টাকা যে দাম ছিল, এখন সেটা ডাবল হয়ে গেছে। চামড়ার দাম পড়ে যাওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ। এখানে আনছি পরে এখন দাম কম বলতেছে, ওনারা এরকম করলে আমরা কিনবো কেমন, আর আমরা কেমনি ব্যবসা করবো। নতুন আসে, চিনে না জানে না, হঠাৎ করে কিছু কিনে ফেললো, এরা কিন্তু লস খায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানির দ্বিতীয় দিনেও শেষ হয়নি রাজধানী সহ সারা দেশে বর্জ্য অপসারণের কাজ। ঢাকার 70% বর্জ্য অপসারণের দাবি সিটি কর্পোরেশনের। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে এক বিস্ময়। নিউ ইয়র্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক। গোপালগঞ্জে মাইক্রোবাস ইজি বাইক সংঘর্ষে একই পরিবারের 6 জন নিহতের ঘটনায় পরিবারের শোক। চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত 2। মিনায় পদদলিত হয়ে নিহত শরীয়তপুর ও দিনাজপুরের হাজীদের পরিবারের ঈদ আনন্দ স্তব্ধ। হাজীদের মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বের চাপের মুখে সৌদি প্রশাসন। এবং ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে রাজধানী সহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। গরমেও ম্লান হয়নি উচ্ছ্বাস আর আনন্দ। কোরবানি ঈদের দ্বিতীয় দিনেও চামড়ার পাইকারি বাজারের ব্যবসায়ীরা পার করছেন ব্যস্ত সময়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচা চামড়া আসছে আজও। তবে গরমে চামড়ায় পচন ধরায় লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। চামড়ার দাম পড়ে যাওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা। এদিকে লবণ সংকটে বাড়তি দামাদের অভিযোগ রয়েছে আড়তদারদের। রাজধানীর সবচেয়ে বড় চামড়া সংরক্ষণ এলাকা পোস্তা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোরবানি হওয়া পশুর চামড়া আসছেই। তবে মৌসুমী ব্যবসায়ীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত গরম। বেশি দামের আশায় ঈদের প্রথম দিনের চামড়া যারা এখনো বিক্রি করেননি, আড়তে সেসব চামড়ার দাম উঠছে অপেক্ষাকৃত কম। তাই মাথায় হাত মৌসুমী ব্যবসায়ীদের। পাইকারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তাদের। কিনছি 2200 টাকা, ওই মালাইনা বিক্রি করেছি 1600 টাকা, আর আজকে আবার কিনছি এগুলা 2200, 2000। এখন এখানে আনছি পরে এখন দাম কম বলতেছে। বিভিন্ন জায়গাতে মাল আনলে এরা এরকম করে যে আমাদের কাছে তো বিক্রি করবে, কই যাবে, এই জন্য সিন্ডিকেটের মধ্যে তারা করে। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাইকাররা বলছেন, নির্ধারিত দামের চেয়ে না বুঝে যারা অপেক্ষাকৃত বেশি দামে চামড়া কিনেছেন তারাই পড়ছেন এমন বিড়ম্বনায়। পাশাপাশি সুযোগ বুঝে লবণ ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ তাদের। চামড়া যদি পুরানো চামড়া হয়, গতকালকের এটা কিন্তু বাসি চামড়া, ওটা একটু দাম একটু কম রাখতে হয় স্বাভাবিকভাবে, আবার অনেকদিনে রাখতেও চায় না যদি গন্ধ হয়ে যায়। আর আজকে যে নতুন চামড়া ওটা কালকের মতো দাম দেওয়া হচ্ছে। এইটা তো কোনো সিন্ডিকেটের মার্কেট না। আমরা বলছি 550 টাকা কিনতে, তারপর আমরা কিনতেছি এখন ওই 80 টাকা 85 টাকা পড়তেছে আমাদের ফুট। আমরা সিন্ডিকেট হইলাম কিভাবে? সিন্ডিকেটের কোনো প্রশ্ন উঠে না। এখানে এই লবণ আমার 600 টাকা করে কিনা ছিল, আমি এখন 1000 টাকা করে কিনতেছি। পার্টিরা সিন্ডিকেট দেখাই দিচ্ছে, হয়তো মাল মানে কম দেখাই দিচ্ছে আমদানিটা। যে দেখছে এখন মালগুলো নষ্ট হবে, এখন লবণ দরকার পড়বেই, এই কারণে এই লবণ ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দিচ্ছে। এদিকে 3 দিন পর্যন্ত পশু কোরবানির নিয়ম থাকায় পরিমাণে কম হলেও চামড়ার বেচা বিক্রি আরো 2-1 দিন চলবে বলেও জানান ব্যবসায়ীরা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে রাজধানীর পোস্তায় রয়েছেন রিপোর্টার ফখরুল শাহিন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী তথা সারা দেশের সবচেয়ে বৃহৎ চামড়া বেচা কেনার মার্কেট লালবাগের পোস্তা। এইখানে আজকে ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের দ্বিতীয় দিনে রাজধানী সহ সারা দেশের যে কোরবানি হয়েছে পশু, সেই পশুর চামড়াগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য। আপনি জানেন যে এখানে মৌসুমী ব্যবসায়ী আছে, পাইকাররা আছে, এবং পাইকাররা তারপর হচ্ছে
হাজারীবাগ ট্যানারিতে তারা আড়তদারের কাছে এই চামড়াগুলো দিয়ে আসে। প্রথমে মৌসুমী ব্যবসায়ীরা রাজধানীর বিভিন্ন স্থান অর্থাৎ সারা দেশের যে পশু কোরবানি হয় সেই পশুগুলোর চামড়া তারা বিভিন্ন স্থান থেকে কিনে তারপরে এই রাজধানীর পোস্তায় যে বড় মার্কেট এইখানে নিয়ে আসে। এবং এবার আমরা মৌসুমী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের ব্যবসায় এবার একটু ধস নেমেছে। তার প্রধানত কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে গরম, তারপরে হচ্ছে যে লবণ ব্যবসায়ী যারা আছে তারাও লবণের দাম বাড়িয়ে দিয়েছে। এই সব কারণে তারা কিন্তু, এবং দেখা যাচ্ছে যে ট্যানারি থেকেও যে দাম নির্ধারণ করা হয়েছিল সেই দামে আবার বিক্রি হচ্ছে না। নানান কারণে মৌসুমী ব্যবসায়ীরা এবার অনেক চিন্তিত যে তারা এবার ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে কিনা। তবে আমরা পাইকারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে মৌসুমী ব্যবসায়ীদের কিছু ভুলের কারণে কিছু চামড়া নষ্ট হয়ে গেছে এবং ভালো করে প্রক্রিয়াজাত করতে না পারার কারণে তারা কিন্তু পাইকাররা এই মৌসুমী ব্যবসায়ীদের থেকে চামড়াগুলো ভালোভাবে কিনতে পারেনি। আর যে চামড়াগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলোর কিন্তু দাম কিন্তু অনেক কম বলছে পাইকাররা। এবং যে অভিযোগ উঠেছিল পাইকারদের কাছে, পাইকাররা যে অভিযোগ করেছিল ট্যানারি ব্যবসায়ীরা বা আড়তদাররা যে সিন্ডিকেটের, সেটি কিন্তু আড়তদারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যারা কোনো সিন্ডিকেট না, তারা আসলে ভালোভাবে দেখে শুনে বুঝে চামড়াগুলো নেওয়ার জন্য, কারণ এই চামড়াগুলো বিদেশে রপ্তানি করা হয় এবং এটি চামড়া শিল্পটি একটি লাভজনক ব্যবসা। বাংলাদেশের চামড়া শিল্পটি একটি লাভজনক ব্যবসা এবং এর থেকে চামড়া ব্যবসায়ীরা বৃহৎ অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। সেজন্য আড়তদাররা বলছেন তারা দেখে শুনে চামড়া কিনবেন এবং ভালো যে চামড়াগুলো হবে সেই চামড়াগুলোই বিদেশে রপ্তানি করা হবে এবং বৈদেশিক যে বাজার আছে এই বাজারে বাংলাদেশের চামড়াগুলো যেন ভালো, তারা বলে বাংলাদেশের চামড়াগুলোকে যেন ভালো বলে তারা, এবং ভালো চামড়া যেন বৈদেশিক বাজারে ভালো চামড়াগুলো কিনতে পারে সেজন্য তারা দেখে শুনে চামড়াগুলো কিনছেন। এবং আমরা এখানে এসে আরও জেনেছি যে তো এই ছিল এই পোস্তা বাজার থেকে চামড়ার সর্বশেষ খবর। দর্শক, কোরবানিতে দ্বিতীয় দিনে চামড়া সংঘের খবরাখবর জানাতে রাজধানীর পোস্তা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফখরুল শাহিন। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া চামড়ার দামও গতবারের তুলনায় কম বলে অভিযোগ রয়েছে তাদের। আর দাম কম হওয়ার কারণে চামড়া পাচার হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে মুরাদপুর আতুরা ডিপো থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের চামড়া শিল্পে বড় ধরনের ভূমিকা রেখে আসছে বন্দরনগরী চট্টগ্রাম। মোট চাহিদার অন্তত 30 থেকে 40% চামড়া যায় এখান থেকে। এর মধ্যে কোরবানির ঈদে কয়েক লাখ পিস চামড়া যোগান দেয় চট্টগ্রাম। গত বছর কোরবানির ঈদে রেকর্ড পরিমাণ অর্থাৎ 4,80,000 পিস চামড়া সংগৃহীত হয়েছিল চট্টগ্রাম থেকেই। তাই এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 5,50,000 পিস, কিন্তু নানা জটিলতার কারণে এবার লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। প্রায় 2.5 লাখ পিস কম সংগৃহীত হয়েছে। আমার তো পুরো ধারণা চামড়া সীমান্তরে বেড়ে চলে গেছে। নাহলে আপনি দেখেন আতুর ডিপোতে রাত্রে ঈদের কোরবানির পরের দিনও সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে চামড়া বেচা কিনে হয়। এখন কোনো মার্কেটে কোনো চামড়া নাই। শুধু যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে তা কিন্তু নয়, চামড়ার দাম নিয়েও চলেছে কারসাজি। কোরবানির পর থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় দর উঠানামা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে 1,500 টাকা চামড়া বিক্রি হয় 2,500 টাকায়। আমরা চামড়া খরিদ করছি এবার কোরবানির দিন 70 থেকে 75 টাকা কাঁচা ভরি গেছে, কারণ চামড়া ওই ট্যানারের মালিকেরা কম দাম খাওয়াতে চামড়াগুলি ঠিকমতো সব চামড়া আসে নাই, ট্যানারের মালিকরা রেট দিতে পারে না এবং তারা চামড়া কিনে নেয়। এই কারণে আমাদের যা মৌসুমী ব্যবসায়ী তারা বাইরে থেকে চামড়া নিয়ে আসে নাই। মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম এবার একটু চড়া যাওয়াতে যে ট্যানারের মালিকরা দামটা আমাদেরকে বেঁধে দিয়েছিল ওই দামে আমরা চামড়া কিনতে পারিনি। এবার ঢাকার ট্যানারি মালিকেরা চট্টগ্রামে প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করেছিল 40 থেকে 45 টাকা। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত লাখ লাখ কোরবানি পশুর চামড়া নিয়ে আসা হয়েছে নগরের মুরাদপুরে। আগামী অন্তত 10 থেকে 15 দিন এভাবে লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। এরপর তা পাঠানো হবে ঢাকা ট্যানারি মালিকদের কাছে। কিন্তু থেমে থাকবে না মধ্যস্বত্বভোগীদের তৎপরতা, চলবে দাম বাড়ানোর কারসাজি। চট্টগ্রামের মুরাদপুর চামড়া গুদাম থেকে কমল দে, সময় সংবাদ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নগরীর বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশন।
আজ দ্বিতীয় দিনে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশু বর্জ্য অপসারণে কাজ করে দুই কর্পোরেশনের প্রায় 17,000 পরিচ্ছন্নতা কর্মী। তবে রাজধানীর অনেক জায়গায় এখনও ময়লা আবর্জনা পরিষ্কার সম্ভব হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। ঈদের পরদিনও সকাল থেকেই রাজধানীর দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কোরবানির পশু বর্জ্য অপসারণ করতে দেখা যায়। তবে পুরান ঢাকার আরকে মিশন রোড সহ অনেক সংযোগ সড়কের চিত্র ছিল ভিন্ন। ঈদের একদিন পেরিয়ে গেলেও আবর্জনা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার বাসিন্দারা। নাক বন্ধ করছি, কতক্ষণ পর্যন্ত থাকা যায় এখানে, নিঃশ্বাস বন্ধ করে থাকান যায়। এই রোডটা আর ওই সাইডের রোডটা এখনো আসে নাই ওলা, এই জন্য আমরা অনেক দুর্গন্ধ এবং যে সিএনজি গাড়ি টাড়ি চলতে সমস্যা হইতেছে। এই এলাকার অধিবাসী আমরা এই গন্ধ প্লাস অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা দিয়ে চলাফেরা করতে খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেবলমাত্র হাট ও কোরবানির স্থান কেন্দ্রিক পরিষ্কার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন অনেক নগরবাসী। এছাড়াও পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও পলিথিন সরবরাহ না করারও অভিযোগ করেছেন তারা। বলছি কি, আমি এখন এই যে বর্জ্যগুলো একটা বস্তায় বলবো, সে বস্তাটা আমার এখন নাই, আমি কোথায় পাবো? শেষ পর্যন্ত অনেক কষ্ট করে দেখি আরেকজনের অর্ধেকটা খালি আছে, সেটার মধ্যে নিয়ে শেষে রাখছি। সুনাগরিক হলে, সুব্যবস্থা হলে, আজকে আমি হাঁটছি এখান থেকে দুর্গন্ধ লাগছে, সে হাঁটতে দুর্গন্ধ লাগবে। অন্যদিকে ইতোমধ্যে রাজধানীর প্রায় 70% পশু বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে সিটি কর্পোরেশন। সোনারগাঁও হাটের কাজ আমি শেষ করে ফেলেছি, আমার মনে করেন যে পূর্বাচলে হাট শেষ করে ফেলেছি, এদিকে আমার ইস্টার্ন হাউজিং এর কাজ অলমোস্ট শেষের পথে। তো আমার কাজগুলো, হাটের কাজ শেষ হয়ে গেল, আর আমার বাসাবাড়ির বর্জ্যর কাজ অলমোস্ট গতকালকে যা কোরবানি হয়েছে অলমোস্ট শেষের পথে। এর আগে বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 30 ঘন্টা ও দক্ষিণ সিটি কর্পোরেশন 48 ঘন্টার সময় বেঁধে দেয়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। নিরাপত্তার কারণে আপাতত স্থগিত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। নির্ধারিত তারিখের একদিন আগে এই বিবৃতি অপেশাদারী আচরণ বললেন বিসিবি সভাপতি পাপন। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে একটি বিস্ময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন। এর আগে 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও এদিন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIU এর সঙ্গে এক গোল টেবিল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড লিডার্স ফোরামে অংশ নিতে সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের লো লাইব্রেরি হলরুমে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে নারীর অগ্রগতি নিয়ে গার্লস লিড দ্য ওয়ে শীর্ষক এক বক্তৃতা দেন তিনি। এ সময় নারীর অগ্রগতি নিয়ে তার সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ এখন পৃথিবীতে একটি বিস্ময় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। I am confident that we shall be able to reach these goals. It is for no reason Bangladesh is often termed as a development surprise. ভাষণের এক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এক প্রশ্নের জবাবে দেশকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানান তিনি। Yes, it is itself is a challenge, no doubt about it. But what I mean to say that Bangladesh can face any challenge and Bangladesh can overcome it. Bangladesh is doing it. So education, it is very, very important. And as because we declared that we want to build up Bangladesh as a poverty-free country, but for building Bangladesh as a poverty-free country, education is the key. That's why we give all facilities for girls' education. প্রধানমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের আগ্রহী করতে তার সরকার নানা ধরনের প্রকল্প চালু করেছে, ফলে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা। And side by side, our economic progress should continue. That we can do it. We have proved it. Even when there was an economic recession all over the world, Bangladesh keep up the growth of GDP continuously. We ensure our food security. We reduce our poverty level. We have our social safety net program. So we are continuing the progress and we will do it.
এর আগে শুক্রবার সকালে 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এদিন দুপুরে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIU এর সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত রাষ্ট্রে পরিণত করাই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জনে উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষারও আহ্বান জানান তিনি। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধানমন্ত্রী। শুক্রবার পত্রিকাটির অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটির তৃতীয় অংশ প্রকাশিত হয়। এতে SDG অর্জন উন্নত দেশ ও দাতাদের সদিচ্ছার উপর নির্ভর করবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, জাতিসংঘের মতো সম্মেলনে উন্নত দেশগুলোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে নানা ধরনের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে এর খুব সামান্যই কার্যকর হতে দেখা যায়। উন্নয়নশীল দেশগুলোকে দেয়া প্রতিশ্রুতিসমূহ বিশ্ব নেতাদের পূরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী যখন 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনের তৃতীয় কিস্তি প্রকাশ করল দ্য গার্ডিয়ান। এর আগে গত 21 সেপ্টেম্বর সাক্ষাৎকার ভিত্তিক দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করে তারা। ঈদের প্রথম দিন পার হয়ে গেলেও এখনও মানুষ ট্রেনে বাসে করে আজও শিকড়ের টানে বাড়ি ফিরছেন। সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় ঢাকা থেকে বাড়ি যেতে মানুষের উপচে পড়া ভিড়, যে কারণে কেউ কেউ টিকিট না পাওয়ারও অভিযোগ করেন। তবে কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, ঈদের বন্ধের কারণে অনেক ট্রেন বন্ধ থাকার কারণে যাত্রীদের কেউ কেউ হয়তো টিকিট পাননি। তবে সকাল থেকেই শিডিউল মতো ট্রেন ছেড়ে গেছে এবং এসেছে বলেও দাবি করেন তিনি। একই সাথে বাস কাউন্টারগুলোতেও ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। ঈদের আগে যারা বিভিন্ন কারণে বাড়িতে যেতে পারেননি তারাই আজ যাচ্ছেন। তবে সীমিত পরিসরে অনেকে আবার পরিবার ও পেশাগত কারণে ঢাকায়ও ফিরেছেন। এবারে আসলে ছুটিটা এতই কম যে চলে আসতে হলো আর কি। ফ্যামিলি এখানে ছিল, যার কারণে বাড়িতে মা বাবার সাথে কোরবান দিয়ে গোশত নিয়ে বাচ্চাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসছি। ফ্যামিলি রেখে যাওয়ার কারণে আর ছোট বাচ্চাগুলো অসুস্থ, সেই জন্য তাড়াতাড়ি চলে আসা। ঈদের দিন যাই নাই, খুব ব্যস্ত ছিলাম, তার জন্য আজকে যাইতেছি। ঈদের পরে গেলে মনে হয় যে একটু পাতলা যাইতে পারবো। ঢাকায় মানে আমাদের বাসায় কোরবানি দিছি, তো এই জন্য আর কি ঈদের পরের দিন নানু বাড়ি যাচ্ছি। কুরবানি শেষ করলাম, তাই বাড়ি থেকে এখন বাপের বাড়ি যাচ্ছি বেড়াতে। 3টা টিকেটের মধ্যে একটা সিট দেওয়ার দরকার, একটা দেওয়ার দরকার না মহিলা বয়স্ক লোক। ঈদের পরের দিন সাধারণত আমরা সব গাড়ি চালাই না, তো লোকাল মেল যা আছে এগুলি চলে, আর এছাড়া ইন্টারসিটি সব ট্রেন চলে না, কিছু কিছু ট্রেন চলে। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী যে যে ট্রেনগুলি যাওয়ার কথা সবগুলি ট্রেন চলে গেছে। এরই ঠিক বিপরীত চিত্র দেখা গেছে ঢাকার বাইরে। বাড়তি ছুটি না থাকায় ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। আজ রাতে বরিশাল থেকে 5টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এসব লঞ্চের যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন ঢাকামুখী কর্মব্যস্ত মানুষ। মাহমুদুন নবী তোলার ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। শনিবার থেকেই বরিশাল থেকে রাজধানীমুখী হয়েছেন মানুষ। ঈদের দ্বিতীয় দিনে নৌপথে যাত্রীদের চাপ তুলনামূলক একটু কম। জরুরি প্রয়োজন থাকায় এবং ভিড় এড়াতেই শনিবার বরিশাল থেকে রওনা দিয়েছেন বলে জানালেন যাত্রীরা। অফিস খোলা থাকায় ভিড়ভাড়টা এড়াতে লঞ্চে করে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছে। অনেক জন্টল থাকবে জন্য আগে ভাগে যাচ্ছে আর কি ঢাকায়, যাতে যাইতে একটু ভালো হয়। ছুটি কম থাকার কারণে আগে যেতেছি, যাতে অফিস আগে করা সম্ভব হয়, যাতে ভিড়ে ঝামেলা না পড়তে হয়। ভিড় হইতে পারে, যার কারণে আগে যাইতেছি। জরুরি কাজ থাকার কারণে আমি বরিশাল থেকে আগে ভাগে যাচ্ছি। এদিকে রবি ও সোমবার থেকে রাজধানীমুখী লঞ্চে যাত্রীদের চাপ বাড়বে বলে জানালেন BIWT এর কর্মকর্তা। 27-28 তারিখে বরিশাল থেকে ঢাকাগামী নৌযাত্রীদের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। BIWT এই ব্যাপারে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করিয়াছে। শনিবার বরিশাল থেকে 5টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বরিশাল নদীবন্দর থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। ঈদের দ্বিতীয় দিনে জমজমাট ছিল রাজধানী ও এর আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। যানজটমুক্ত নগরীর ফাঁকা রাস্তা আর ঈদের ছুটির স্বস্তি নগরবাসীর মাঝে এনেছে উচ্ছ্বাস আর আনন্দের আমেজ। মিজানুর রহমান খবির ও শেখ জায়েদকে সঙ্গে নিয়ে জাফর সাদিকের রিপোর্ট।
ঈদুল আজহার ছুটিকে আরো বেশি আনন্দময় করে তুলতে পরিবার পরিজন আর প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেরিয়েছেন শিশু থেকে তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। ঢাকার অদূরে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমান দর্শনার্থীরা। সাদা সিংহ, জিরাফ, জেব্রা, রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও বিভিন্ন প্রজাতির সাপ, প্রজাপতি ও দুর্লভ জাতের ম্যাকাও পাখি দেখে যেন সত্যিকারের বনে ঘুরে বেড়ানোর স্বাদ নেন তারা। সিংহ, সাদা বাঘ, চিতাবাঘ এগুলো নিয়ে দেখছি। আগে টিভিতে দেখতাম, এখন এগুলো সরাসরি এখানে খুব সুন্দরভাবে দেখতে পারছি। বাঘের যে অভয়ারণ্য, সিংহের অভয়ারণ্য, এগুলো খুব চমৎকার। অনেক প্রকারের বাঘ এখন এখানে আনা হয়নি, তো এটা আনা হলে আরো আনন্দদায়ক হবে। মানুষ আবদ্ধ অবস্থায় থাকবে, প্রাণী উন্মুক্ত অবস্থায় থাকবে, এবং এটার মধ্যে একটা চার্ম আছে। ঈদের আনন্দ আর উচ্ছ্বাসে অন্যরকম এক ধরনের ছোঁয়া দিতে রাজধানীর পার্শ্ববর্তী থিম পার্কগুলো চেটেছে সব ধরনের আনন্দ উপকরণ নিয়ে। আর তাই তো পরিবার পরিজন নিয়ে এসব থিম পার্কগুলোতে ভিড় জমিয়েছেন সব বয়সী নারী পুরুষ। মিউজিক আর ঢেউয়ের তালে নেচে গিয়ে আনন্দ সময় পার করেন তারা। আবার রোমাঞ্চকর নানা রাইডে চড়ে আনন্দে গা ভাসান অনেকেই। দর্শনার্থীদের ঈদ আনন্দে পূর্ণতা দিতে কর্তৃপক্ষেরও আছে নানা আয়োজন। যানজটপূর্ণ শহরের মধ্যে একটুখানি মনে হচ্ছে ভিন্ন আমেজ বা ভিন্ন সবকিছু। ঢাকা শহরে এই ধরনের প্লেস নাই, এখানে অনেক মজা করতেছি, অসম্ভব এনজয় করতেছি ভাইয়া, এরকম এনজয় সবসময় করি না। এর আগে আমি জীবনেও আসিনি, আমার খুব ভালো লেগেছে। ট্রেনে উঠেছি, রাইডে উঠেছি। আসলে ঈদের পর দিন তো অনেক মজা লাগছে, খুব মজা লাগতেছে। এর জন্য আমি বগুড়া থেকে এখানে আসছি। আজকে প্রচন্ড গরম, একটু ভিজে খুব মজা লাগতেছে। নতুন নতুন ট্র্যাকগুলো, মিউজিক ট্র্যাকগুলো সবার সামনে প্রেজেন্ট করতেছি। ঈদ উপলক্ষে আমরা আয়োজন করেছি আকর্ষণীয় কিছু গেম শো, র্যাফেল ড্র, তারপরে আছে ডিজে শো, মাস্কট গ্রিটিংস। আবার রাজধানীর রাস্তাঘাট ফাঁকা থাকায় খোলামেলা পরিবেশে ঘুরে বেড়ানোর এক অন্য অনুভূতির স্বাদ পেয়েছেন নগরবাসী। একটু সজীব নিঃশ্বাস নিতে প্রিয়জনদের সঙ্গে রাজধানীর হাতির ঝিলে সময় কাটান অনেকেই। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার জন্য সারা দেশে ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। বন্ধ রয়েছে দেশের 570টি ফিলিং স্টেশনের সিএনজির গ্যাস সরবরাহ। ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ না থাকায় অতিরিক্ত টাকা খরচ করে গাড়ির জন্য তেল নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন গাড়ির মালিকরা। এদিকে ঈদের ছুটিতে রাজধানীতে ঘুরতে বের হওয়া নগরবাসীর কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। গণপরিবহন সংকটের কারণে সিএনজি চালিত অটোরিকশার জন্য অনেককেই গুনতে হয়েছে দ্বিগুণ ভাড়া। গত সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিবিআনা গ্যাস ক্ষেত্রের রক্ষণাবেক্ষণের কারণে ঈদের পরদিন থেকে 24 ঘন্টা ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আমার গাড়ি তেলেও চলে না, আমি তো তেলে চালামো, যে তেলের সিস্টেমই লাইন অফ করা। কারণ আমি এই যে গ্যাস নিতে, আমার গাড়িতে অল্প একটু গ্যাস আছে আমার গাড়িটা, কারণ আমি গ্যাস ছাড়া কেমনে চালাম কোন? যেখানে আমার 1000 টাকার গ্যাস লাগতো, আমি 3000 টাকার তেল কিনলাম। তেলে তো আমরা চলি না, তেলে চলে তো খরচ বেশি। গোপালগঞ্জ চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন। গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ইজি বাইকে থাকা একই পরিবারের 6 জন সহ নিহত হন 7 জন। এ ঘটনায় আহত হন আরও 4 জন। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের শিবপুর এলাকায় একটি মাইক্রোবাস ও ইজি বাইকের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাসটি মাঝিগাতি ইউনিয়নের শিবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলিগাতিগামী ব্যাটারি চালিত ইজি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের একজন যাত্রী নিহত হন এবং আহত হন আরও 10 জন। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত 4 জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আজও 2 জন মারা যায়। নিহতদের মাঝে 6 জন একই পরিবারের সদস্য ও অপরজন ইজি বাইকের চালক বলে নিশ্চিত করেছে পুলিশ। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি মাইক্রোবাস এবং অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা ঘটনাস্থলে আসার পরেই 5 জন রোগী ভ্যান থেকে বের করে হসপিটালে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যায় এবং পরবর্তীতে জানতে পারা যায় যে ঘটনাস্থলেই 6 জন মৃত হয়। তার ভিতরে 2 জন মহিলা, 1 জন শিশু, 3 জন পুরুষ মারা যায়।
এদিকে চুয়াডাঙ্গার 5 মাইলে সিপি বাংলাদেশ ফিডস কারখানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক নিহত হন এবং আহত হন আরো 6 যাত্রী। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হলে মুমূর্ষু অবস্থায় খায়রুল আলম নামে একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, তবে পথেই তার মৃত্যু হয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। গোপালগঞ্জে মাইক্রোবাস ও ইজি বাইকের সংঘর্ষে নিহত একই পরিবারের 6 জনের মৃতদেহ খুলনায় তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে। রাত 8টার দিকে খুলনার জিন্নাপাড়ায় তাদের লাশ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের অন্য সদস্যরা। নিহতরা হলেন খোকন শিকদার, তার মা কাতেবুন্নেসা, স্ত্রী চায়না বেগম, তাদের 2 মেয়ে অ্যানি ও চাঁদনি এবং ভাতিজা সাকিব শিকদার। একসাথে পরিবারের 6 সদস্যকে হারিয়ে কিছুতেই যেন থামছে না তাদের আহাজারি। মাইক্রোতে ওই যে ড্রাইভার ওনার ছেলেরে সে ড্রাইভিং শিখেছিল, তখন উনি ছেলের হাতে গাড়ি, তো ছেলে ব্রেক ফেল করে মেরে দিয়েছে অটোর উঠতে, পুরো অটো বসকাইয়ে দিয়েছে, একদম এরকম চাপা হয়ে গেছে, তার ভিতরে সবাই একদম চাপা পড়ে জায়গায় সবাই দেখ। আপনাদের সবার কাছে অনুরোধ, আমার যে বোনটা পাশে আছে তার দিকে একটু লক্ষ্য করে, আমাদের আর কোনো কথা নাই, আর দামি নাই। রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি নির্মাণাধীন ভবনের পেছনে সকালে অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রমনা থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যায়। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করলেও পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মেয়েটি সিদ্ধেশ্বরীতে একটি বাসার গৃহকর্মী ছিল বলেও জানিয়েছে পুলিশ। একটা মেয়ে হত্যাজনিত ঘটনার সংবাদ পাই, এটা সিদ্ধেশ্বরী 47 সিদ্ধেশ্বরী। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই দেখি যে 13 বছরের একটা মিনা নামের একটা মেয়ে মানে মৃত্যু অবস্থায় পড়ে আছে। পরে এটা পোস্টমর্টম সুরতাল রিপোর্ট করে আমরা পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠাইছি। তো ধারণা করা হচ্ছে যে মেয়েটা হয়তো দুষ্কৃতিকারীরা দর্শন করে এভাবে মৃত্যু ঘটাইছে, ধারণা করা হচ্ছে। তবে ক্লিয়ার না, এটা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে এটা কিছু বলা যাচ্ছে না, তদন্তাধীন আছে আর কি। ঈদের খুশির মুহূর্তে সৌদি আরবে পদদলিত হয়ে প্রিয়জনের মৃত্যু সংবাদ সবকিছুই যেন স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশি স্বজনদের। শরীয়তপুরের আকনকান্দি গ্রামের এম এ রাজ্জাক ও হাসিনার মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, অবসরপ্রাপ্ত সিনিয়র জেল সুপার এম এ রাজ্জাক এবছর তার 2 স্ত্রী হাসিনা বেগম ও আফসানা বেগমকে নিয়ে হজে যান, কিন্তু হজের দিন পদদলিত হয়ে তিনি ও তার প্রথম স্ত্রী হাসিনা বেগম মারা যান। তবে তার দ্বিতীয় স্ত্রী আফসানা বেগমকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে এই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি কুরমত আলীর বাড়ি দিনাজপুরেও চলছে শোকের মাতম। তার ছেলে জানান, স্ত্রী আসমা খাতুনকে নিয়ে এবছর হজ পালন করতে যান নিহত কুরমত। পরে 24 সেপ্টেম্বর বিকেলে মুঠো ফোনে তার মৃত্যুর খবর জানতে পারেন তারা। তবে এই ঘটনায় আসমা খাতুন সুস্থ রয়েছেন বলেও নিশ্চিত হয়েছেন তাদের স্বজনরা। মৃত্যুবরণে আমার পুরা গ্রামটা মানে আমরা কাতর হয়ে গেছি, ঠিক আছে। এখন আমাদের ঈদের কোনো আনন্দ নাই। আমার ভাই হজ করতে গেছে, 2 ভাবির লইয়া যাইয়া ছোট ভাবি বাচ্চা রয়েছে, ছোট বড় ভাবির লইয়া হয় ইন্তিকাল হয়ে গেছে। আমাদেরকে বলা হয়েছিল যে আমার বাবা হারাই গেছে, তারপরে তখন এটা আমাদের মনের প্রপোজ দেওয়ার জন্য হয়তো বলছে, কিন্তু আসল কথা হচ্ছে আমার বাবা মারা গেছে। এটা ঘটনা আমার সন্ধ্যার দিকে পাই। আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করে, এই জন্য সবার জন্য আমি দোয়া চাই। মিনায় হজের সময় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 769 জন হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালিহ। দুর্ঘটনার কারণে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বোধ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এদিকে হজে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বের চাপের মুখে রয়েছে সৌদি প্রশাসন। সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে হাজি নিহতের ঘটনার পর শুক্রবার হজে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের বাদশাহ জানান, হজের পুরো নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ এরই মধ্যে দেওয়া হয়েছে। এই ঘটনার পর ইসলামী ও আরব ঐক্যের বিষয়ে তার উদ্বেগের কথাও জানান সৌদি বাদশাহ।
আমরা হজ অনুষ্ঠানের বিষয়টিকে একটি আন্তর্জাতিক কার্যক্রম হিসেবেই দেখি। আমরা এই পুরো ঘটনাটির তদন্ত ও আমাদের হজ পরিকল্পনা পর্যালোচনার চেষ্টা করছি। আমাদের মুসলিম ভাইরা আশা করি এই দুর্ঘটনার জের ধরে বিশ্বের মুসলিম ভ্রাতৃত্বে কোনো ফাটল ধরবে না। হজে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বের চাপের মুখে রয়েছে সৌদি প্রশাসন। নাইজেরিয়ার পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় হাজিদের নিয়ম না মানার অভিযোগ সত্যি নয়। এমন ভয়াবহ একটি দুর্ঘটনা নিয়ে বাদশার মন্তব্যকে দায়িত্বহীন বলে বর্ণনা করে দেশটি। একই মন্তব্য এসেছে আরেক মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পক্ষ থেকেও। এর আগে মিনায় হাজিদের মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাই দায়ী বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সৌদি সরকার এই ভয়াবহ দুর্ঘটনার দায় এড়াতে চাইছে। হজের বিশাল জনসমুদ্রকে সামাল দিতে ব্যর্থ হয়েছে তারা। এতগুলো মানুষের মৃত্যুর দায়ভার তাদের উপরই বর্তায়। হজ পালনের সময় পদদলিত হয়ে হাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে সৌদি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ওই দুর্ঘটনায় দেশটির সর্বোচ্চ 131 জন হাজি নিহত হন বলেও দাবি তাদের। বিক্ষোভকারীদের দাবি, সৌদি সরকার এত বড় দুর্ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। আন্তর্জাতিক এই চাপের মধ্যে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। হজ পরবর্তী কার্যক্রমগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেজন্য উপসাগরীয় মুসলিম দেশগুলো সৌদি প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানিয়েছেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ নিয়ে সৌদি বাদশার সঙ্গে ফোন আলাপ করেছেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন, সৌদি সরকার প্রতি বছরের মতো এবারও শুরু থেকে সার্বিকভাবে হজের সুষ্ঠু ব্যবস্থাপনার সর্বোচ্চ চেষ্টা করে আসছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সম্প্রতি সৌদি আরবের মিনায় হজ পালনের সময় পদদলিত হয়ে নিহত হাজিদের পরিচয় প্রকাশ করতে শুরু করেছে সৌদি প্রশাসন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। আজ শেষ দিন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে পূর্ণাঙ্গ হচ্ছে হাজিদের এবারের হজ পালন। গেল পরশু মিনায় ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত হাজিদের পরিচয় প্রকাশ করতে শুরু করেছে সৌদি প্রশাসনের পক্ষ থেকে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে 10 জন বাংলাদেশি হাজি রয়েছেন বলে নিহতের স্বজনদের বরাতে বাংলাদেশ হজ মিশন এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া হাসপাতাল সূত্র জানিয়েছে 15 জন বাংলাদেশি হাজিকে আহত অবস্থা শনাক্ত করা হয়েছে। এদিকে 92 বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের বরাতে বাংলাদেশ হজ মিশন থেকে জানানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে জেদ্দা হজ কনসাল আসাদুজ্জামানের সাথে নিখোঁজদের বিষয়ে কথা বলেছি। তিনি জানান, নিখোঁজদের মধ্যে কয়েকজনকে খুঁজে পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশি হাজিদের প্রবাসী থাকা স্বজনেরা তাদের নিখোঁজ হাজিদের বিষয়ে জানতে মক্কা ও মিনার হাসপাতালগুলোতে যোগাযোগ করে ব্যর্থ হচ্ছেন। এর কারণ হাসপাতাল কর্তৃপক্ষ ও সৌদি প্রশাসনের পক্ষ থেকে বহিরাগতদের বিষয়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই তাওয়াফ শেষে আগামী 28 সেপ্টেম্বর থেকে 55 ফ্লাইটে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। প্রতিদিন প্রায় 8000 শরণার্থী ইউরোপে প্রবেশ করছে জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থাটির শরণার্থী বিষয়ক আঞ্চলিক সমন্বয়ক। এদিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের একদিন পর অভিবাসীদের জন্য সার্বিয়ার সঙ্গে থাকা ক্রোয়েশিয়া সীমান্ত খুলে দিয়েছে ক্রোয়েশিয়া সরকার। শুক্রবার সার্বিয়ার সঙ্গে সীমান্তে আরোপ করা বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রোয়েশিয়া। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে জার্মানিতে প্রবেশ করা অভিবাসীদের নিবন্ধনে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সেনা সদস্য নিয়োগ করেছে দেশটির সরকার। শরণার্থী সমস্যা সমাধানে এর মূল কারণ খুঁজে বের করতে ইইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি। আগামী শীতে ইউরোপমুখী শরণার্থীদের ঢল আরও বাড়বে বলে এক সংবাদ সম্মেলনে জানান জাতিসংঘ শরণার্থী বিষয়ক আঞ্চলিক সমন্বয়ক আমিন আওয়াদ। substanziell steigen. Wesentliche Voraussetzung für eine Ja, die Arbeit. Also. So jetzt mal. সোমবার আসার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে দুটি টেস্ট খেলতে আপাতত বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামীকাল ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তা প্রধান শন ক্যারল বাংলাদেশে এসে নিরাপত্তা পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়ার পরই অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দুটি টেস্ট খেলতে আগামী সোমবার স্টিভেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশ আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র বাণিজ্য বিভাগ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দিয়েছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য নতুন করে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের নিরাপত্তা নিয়েই শঙ্কা দেশটির বোর্ডের। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তা প্রধান শন ক্যারল ইতিবাচক রিপোর্ট দিলেই অজিতের বাংলাদেশে আসার নতুন তারিখ দেওয়া হবে বলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে। এদিকে নিরাপত্তা ইস্যুতে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর পেছানোকে দুঃখজনক বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে অস্ট্রেলিয়া প্রশ্ন তোলাতেও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তবে পাপন এও জানান বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন নির্ধারিত সময়ে শুরু হবে দু দলের টেস্ট সিরিজ। আমার মনে হয় না এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু আছে, বাট এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক শুনে যে আগ মুহূর্তে মাত্র এখন টিম আজকে রওনা দিবে হঠাৎ করে জানানো এবং এটা ডেফার করা, এটা মানে সত্যি দুঃখজনক। কেউ খেলবে, খেলতে আসবে কি আসবে না তাদের ব্যাপার, সেটা নিয়ে আমি ইস্যু না, কিন্তু বাংলাদেশে কোনো ভয়ে কেউ খেলতে আসবে না, টেরোরিজমের ভয়, এটা আমরা মানতে রাজি না, এটা আমরা বিশ্বাসও করি না, মানতেও রাজি। ডিজিএফআই, ডিজিএনএসআই, সিকিউরিটি ইন্টেলিজেন্স যেগুলো আছে এবং জেনারেল তারেকের সাথে কথা হয়েছে, যেটা চায় ওরা যে কি কোথার থেকে তো ওরা জানতে চায় যে বাংলাদেশে সিকিউর, কোনো অসুবিধা নেই, আমরা ফুল প্রোটেকশন দিব, এইটুক জিনিসই তো ওদের জানা দরকার, যা জানা দরকার। এরপর সবকিছু জেনে যদি ওরা অন্য কিছু করে এটা তো দুঃখজনক, আমাদের কিছু করার নেই। বাট আমাদের মন থেকে আমরা ক্লিয়ার থাকবো যে আমাদের এখানে কোনো ত্রুটি ছিল না যার জন্য ওরা আসেনি। ম্যাক্সিমাম একদিন দুই দিন ওরা আসার ডিলে হতে পারে, তো একদিন দুই দিন ডিলে হলেও কিন্তু আপনার খেলা পিছনের কোনো কারণ দেখছি না আমি। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ সারা দেশে গরমের চামড়ায় পচন ধরায় লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। দাম পড়ে যাওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ। কোরবানির দ্বিতীয় দিনেও শেষ হয়নি রাজধানী সহ সারা দেশে বর্জ্য অপসারণের কাজ। ঢাকার 70% বর্জ্য সরিয়ে ফেলার দাবি সিটি কর্পোরেশনের। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে এক বিষয়। নিউ ইয়র্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক। মিনায় পদদলিত হয়ে নিহত শরীয়তপুর ও দিনাজপুরের হাজীদের স্বজনদের ঈদ আনন্দ স্তব্ধ। হাজীদের মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বের চাপের মুখে সৌদি প্রশাসন। এবং ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে রাজধানী সহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। গরমেও ম্লান হয়নি উচ্ছ্বাস আর আনন্দ। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।